পুকুর পাড়ের শেষ সকাল। আকাশটা আজ একটু বেশি নীল, যেন শোকের কালো মেঘ কেটে গিয়ে একটা বিষণ্ণ প্রশান্তি নেমে এসেছে প্রকৃতিতে। রোকেয়া বেগমের মিলাদের পরদিন। চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা, অথচ উঠোনে ব্যস্ততার সুর। কোথাও যেন কেউ চুপ করে হাঁটছে, কেউ বা চাপা গলায় কথা বলছে। কেউ কিছু বলে না, কিন্তু কেমন একটা চাপা টেনশন ছড়িয়ে আছে বাতাসে। আজ মীরা ঢাকা ফিরে যাবে। কতদিন পরে এসেছিল এই বাড়িতে? 4 বছর, 5। সময়টা আর ঠিক মনে নেই। অথচ এককালে এই বাড়ি ছিল তার নিরাপদ আশ্রয়, তার শান্তির নীড়। রোকেয়া বেগম ছিলেন তার চোখে একজন মায়ের মতো, ফারুকী আর হাজেরা ছিল নিজের ভাইবোনের মতো। এখন এখন শুধু সম্পর্কের পোড়া ছাই পড়ে আছে এখানে। বিষাক্ত অতীত আর কাটার মতো ছড়ানো স্মৃতি ছাড়া আর কিছুই নয়। তবুও তবুও রোকেয়া বেগমের মৃত্যু তাকে নাড়িয়ে দিয়েছে ভিতর থেকে। সে এসেছে মাত্র 4 দিনের জন্য। ভাবছিল শুধু দেখে চলে যাবে। কিন্তু বিন্দুর এমন অবস্থায় তাকে ছেড়ে যাওয়া যায় না। কিছু না বলেও অনেক কিছু বুঝে ফেলা যায়, বিশেষ করে যখন পেছনে কানে আসে ফিসফাস, চাপা হাসি, কটাক্ষের শব্দ। দ্বিতীয় স্বামীকে নিয়ে প্রাক্তন শাশুড়ির মৃত্যুশোক পালন করাটা মানুষের চোখে অস্বাভাবিক, এটাই যেন স্বাভাবিক নিয়ম। হয়তো এজন্যই আজমিরা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া সাজরাদ রেজার আগামীকালই কোর্টে গুরুত্বপূর্ণ একটা কেস, যেতে হবে। বসার ঘরে সবাই জড়ো হয়েছে। সাজরাদ রেজা, ফারুকী, মীরা, সবার চোখেই ক্লান্তি আর অস্বস্তি। হাজেরা বেগম একটা পুরনো মাঝারি মাপের কাঠের বক্স নিয়ে এসে বসলেন এক কোণায়। বক্সটা দেখে ফারুকী কেমন যেন চুপ হয়ে গেল। ভেতরে যে কি আছে তা তারা সবাই জানে, না জানার ভান করে বসে আছে। ঠিক তখনই দরজার ধারে দাঁড়িয়ে থাকা বিন্দু ধীরে ধীরে এগিয়ে আসে। চলার ভঙ্গিমায় ক্লান্তি, চোখে মুখে জ্বরের ছাপ। হালকা পাতা রঙের সালোয়ার কামিজে নিঃশব্দ এক মেয়ের ছায়া হয়ে দাঁড়ালো সে। চুলটা খোলা, চোখে ক্লান্ত ভেজা আলো। কিছুক্ষণ কারো দিকে না তাকিয়ে দাঁড়িয়ে থাকলো। অর্ণর শীতল তীক্ষ্ণ দৃষ্টি বিন্দুর পানেই, বিন্দুর চোখের নিচে হালকা কালি, তবু চোখ দুটো যেন হাজার প্রশ্ন নিয়ে ভিজে আছে। জ্বরের ক্লান্ত শরীরটাকে সামলে সে দাঁড়িয়ে আছে নীরবতা পেতে, যেন এই নীরবতার ভেতরেই কিছুটা আশ্রয় খুঁজে পাচ্ছে। চোখ তুলেই ধাক্কা খেল অর্ণর দৃষ্টিতে। তীক্ষ্ণ, শীতল, অভেদ্য সেই চোখ দুটো যেন ওর শরীর ভেদ করে মনের গভীরে ছুঁয়ে গেল। অসহায়ভাবে চোখ সরিয়ে নিল বিন্দু। অর্ণ রাতে ওর ঘরে ছিল। এই একটা ভাবনায় বিন্দুর মেরুদণ্ডে ঠান্ডা স্রোতের মতো বয়ে যায়। সবাই ঘুমিয়ে পড়ার পরে, সবার অজান্তে, নিঃশব্দে সে সত্যি কি কিছু বলেছিল। অথচ ও তো ঘুমিয়েছিল, তবুও ঘুমের ভেতরেও টের পেয়েছিল সেই নিঃশ্বাস, সেই ওজন। বিন্দুর কানে এখনো গুঞ্জন তোলে হেনা খানের সেই কথা, তোর মতন মেয়েদের দয়া করা যায়, বউ করে ঘরে তোলা যায় না। বিশ্বাস কর, একটুও না। আঙুল যেন ছুঁয়ে ছুঁয়ে বলে যাচ্ছিল, তুই অন্যর নখের যজ্ঞও না। শুধু কি রুমে আসা যাওয়া নাকি শুয়েছিস ও? হেনা খানের কথা শুলো এখনো কানের মধ্যে ঝনঝন শব্দ করে। বিন্দু নিজেকে গুটিয়ে নিতে চায়, চায় এমনভাবে হাওয়ায় মিশে যেতে, যেন কেউ আর খেয়াল না করে। অর্ণর উপস্থিতি, সেই একরোখা নীরবতা সবকিছু ওকে ভেতর থেকে হিম করে দিচ্ছে। হাজেরা বেগম বক্সটা খুলে বিন্দুর সামনে এগিয়ে দিলেন। চোখে ছিল একরাশ স্মৃতি, কণ্ঠে নরম গলা। এগুলো ধর, মা। বিন্দু অবাক হয়ে তাকালো, ধীরে মাথা তুলে বলল, এতে কি আছে, চাচি? এগুলো তোর দাদি রেখে গিয়েছিলেন, তোর জন্য। এত বছর ধরে আগলে রেখেছি, আজ আর রাখার দরকার নেই। এখন তোর সময়, তোর প্রাপ্য, মা। বিন্দু কৌতূহলে পুটলিটা খুলতেই চমকে উঠল। চক্ষুদয় বিস্ময়ে বড় হয়ে গেল। হাজেরা বেগম নিঃশব্দে বক্স থেকে একটা পুরনো পুটলি তুলে আনলেন। খুললে ভেতর থেকে একজোড়া সোনার বালা, কানের দুল, একটা চেইন, আর একটা আংটি বের করলেন। আর তার সাথেই ছোট্ট একটা মোড়ানো কাগজ। ধীরে ধীরে সবগুলো তুলে দিলেন বিন্দুর হাতে। এত গয়না আমাকে কেন দিচ্ছেন চাচি? বিস্মিত গলায় বলল বিন্দু। হাজেরা বেগম এবার একটু হাসলেন, সেই হাসির ভেতর যেন হাজারটা না বলা কথা। গয়না তো সামান্য জিনিস। তোর দাদি তোকে অনেক কিছু দিয়ে গেছেন, বিন্দু। শুধু গয়না না, পুরো এই বাড়িটার একটা টুকরো তোর জন্য রেখে গেছেন তিনি। বিন্দু স্তব্ধ হয়ে বসে রইল। আমাকে সম্পত্তির ভাগ দিয়ে পর করে দিতে চাইছেন চাচি? উদ্ধৃতি চিহ্ন। কথাগুলো অস্ফুট হয়ে আসে। গলার স্বর যেন গিলে নিচ্ছে হঠাৎ হঠাৎ ওঠা কান্না।
হাজেরা বেগম মেয়েটির কাঁধে হাত রাখেন, কণ্ঠে স্নেহভরে বলেন, কাঁদিস কেন বোকা মেয়ে, এটা তো তোর প্রাপ্য, তোর অধিকার। উদ্ধৃতি চিহ্ন। বিন্দুর চোখের কোণা ভিজে উঠছে। তার হাত দুটো অজান্তেই কাঁপছে। বালাটা আঙুলে ছুঁয়ে দেখে যেন বিশ্বাস করতে পারছে না। আমার এগুলো কিছু চাই না চাচি, না তো এত কিছুর যোগ্য আমি। ফারুকী চোখ মুছে বিন্দুর মাথায় হাত বুলিয়ে বলে ওঠেন, কে বলেছে তুই যোগ্য নয়, মা? কে বলেছে তোকে পর করে দিচ্ছি? তুই ছিলি, তুই আছিস, তুই থাকবি এই বাড়ির একটা অংশ হয়ে। বাড়ির একটা টুকরো, একটা আস্ত স্মৃতি তোর জন্য রেখে গেছেন তিনি। বিন্দুর চোখ ঝাপসা হয়ে যায়। সে চোখে জল নিয়ে মৃদু গলায় বলে ওঠে, এই গহনাগুলো দাদির স্মৃতি করে আমার কাছে রেখে দিলাম, সম্পত্তিটুকু মণি মুক্তাকে দিয়ে দিলাম। কাগজপত্র আপনাদের কাছে রেখে দিন চাচা। মীরা, ফারুকী, সাজজাদ রেজা সহ ঘরে উপস্থিত সকলের চোখে একরকম মুগ্ধতা। বিন্দুর চোখ ভিজে থাকলেও কণ্ঠে ছিল অদ্ভুত এক দৃঢ়তা, আর তার এই নির্মল সরলতা যেন সবাইকে কিছুটা থমকে দিল। গর্বে বুকটা ভরে উঠল মীরার। নিচু গলায় বলল, এই মেয়েটা যতটা নরম, ভিতরে ঠিক ততটাই শক্ত। ফারুকী দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লেন। আজকাল এমন প্রাপ্য জিনিস ফিরিয়ে দেওয়া মানুষ জন আছে বলো? হঠাৎ মারিদ হালকা হেসে অর্ণর দিকে ঝুঁকে পড়ল। কাঁধে কনুই ছুঁয়ে কানে কানে বলল, মেয়েটা খাঁটি শোনাও না রে ভাই, একেবারে বিশুদ্ধ 24 ক্যারেট। সেদিন তুই যে সিদ্ধান্তটা নিয়েছিলি জীবনের সেরা সিদ্ধান্ত ছিল সেটা। অর্ণ কিছু বলল না, শুধু তার চোখ দুটি গভীর হয়ে এলো। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাতে তখনও কাঁপতে থাকা বালা, চোখে অশ্রু, আর মুখে একরকম শান্তি। অর্ণ শীতল চোখে তাকিয়েছিল বিন্দুর পানে। সুঠাম দেহটা চেয়ারে এলিয়ে, ঠোঁট এলিয়ে একরকম স্থির তাচ্ছিল্য মেশানো গাম্ভীর্য, তারপর মৃদু স্বরে বলল, উহু, সোনার নয়, সোনার দাম মেলে বাজারে। এই মেয়েটা হীরাও নয়, হীরারও মাঝে মাঝে দাগ থাকে। ডট ডট ডট। এক জিনিস যার মূল্য নির্ধারণের মতো কোনো স্কেল পৃথিবীতে এখনো তৈরি হয়নি। এই মেয়েটা অমূল্য। মারিদের ঠোঁটে এবার এক নিরীহ হাসি ফুটে উঠল। তুই তো দেখি কবি হয়ে গেলি, কমান্ডার। অর্ণ চোখ সরালো না বিন্দুর দিক থেকে, কেবল ক্ষীণ সুরে, যেন নিজের মনেই বলছে, আমার জীবনটা যার সামনে একদম নগণ্য লাগে, সেই মিসেস শেখ নাজিবা বিন্দু। বিন্দু তখনও কাপা কাপা হাতে বালার গায়ে আঙুল বুলিয়ে চলেছে। সে বুঝতে পারেনি কারো দৃষ্টি ঠিক কিভাবে ছুঁয়ে যাচ্ছে তাকে। বেলা 10টা পেরিয়ে গেছে, অথচ এখনো মেহেদীর ঘরের দরজা বন্ধ। সকাল থেকে সবার গেট টুগেদার চলছে উঠোনে। হালকা ঠান্ডা বাতাস বইছে, আশেপাশের পাখিরা ডাকছে, কিন্তু মেহেদীর ঘরটা যেন থমথমে এক নিস্তব্ধ দ্বীপ। বিন্দু হাঁটতে হাঁটতে চলে এলো সেই দিকটায়। ওর মনে পড়ল, ফারুকীর বড় ছেলে মাসুদ ভাইয়ের ঘরেই তো থাকার ব্যবস্থা হয়েছে মেহেদীর। দরজার সামনে এসে হালকা টোকা দিল বিন্দু। টুক টুক, একবার দুবার। বেশ কিছুক্ষণ পরে দরজা খুলে গেল ধীরে ধীরে। ভেতর থেকে উঠে দাঁড়ালো মেহেদী। বিন্দু চমকে উঠল। মেহেদীর চোখ লাল টকটকে, যেন সারারাত ঘুমায়নি। চোখের তলায় কালচে ছায়া, চুল এলোমেলো, ঠোঁট শক্ত করে চেপে ধরা, কোনো কথা নেই মুখে। ওর ভঙ্গিটা এমন, যেন কারোর সাথে চোখে চোখ পড়লেই ধসে পড়বে। মেহেদীর এমন বিধ্বস্ত মুখশ্রী দেখে বিন্দু কাপা কণ্ঠে বলল, কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন? মাথা ব্যথা করছে নাকি? চাচি বলল তুই নাকি রাতেও কিছু খাসনি। মেহেদী কোনো উত্তর দিল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল ওর দিকে। চোখে একরাশ যন্ত্রণা, অথচ মুখটা পাথরের মতো নির্লিপ্ততা। বিন্দু একটু বিব্রত হয়ে বলে, কথা না বলে এমন করে তাকিয়ে আছিস কেন? তুই তো চুপচাপ থাকার ছেলে না, হঠাৎ করে চুপচাপ হয়ে গেলি কেন? কিছু হয়েছে? মেহেদী ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিল, কণ্ঠ শুকনো, তবু নরম। না, কিছু না, শরীরটা একটু খারাপ লাগছে। বিন্দু এবার একটু এগিয়ে এসে বলল, বেশি খারাপ লাগছে, আমি একটু চা করে দিই। এক মুহূর্ত, মেহেদীর চোখ আবার উঠে এলো বিন্দুর মুখের দিকে। সেই মুখ, যেটা সে একদিন স্বপ্নে সাজিয়ে রেখেছিল। এখন সেই মুখে অন্য কারো ছায়া। সে ফিসফিস করে বলল, তোমার মতো কারো হাতে চা খাওয়ার ভাগ্য আমার ছিল না, বিন্দু। বিন্দু কেমন করে পড়ে গেল। কি বললি বুঝলাম না। মেহেদী আবার মুখ ফিরিয়ে নিল। মোটা গলায় বলল, কিছু না, তুই যা, আমি একটু বিশ্রাম নিই। বিন্দু কিছু বুঝল না, কিন্তু ওর বুকের ভেতর কেমন যেন একটা অজানা অস্বস্তি ছড়িয়ে পড়ল। কিছু একটা যেন ঠিক নেই।
সে মাথা নিচু করে ধীরে ধীরে পেছনে ফিরে হাঁটতে লাগলো। পেছনের দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল আর ভেতরে বসে থাকা মেহেদী চোখ বন্ধ করে চুপচাপ দীর্ঘশ্বাস ফেলল। বুকের ভেতর কেবল একটাই নাম ঘুরছিল, বিন্দু। মীরা বসে আছেন বসার ঘরের সোফায়, কোলে রাখা একটা কালো চামড়ার ব্যাগ, চেহারায় নির্লিপ্ততা ভাব, তবে চোখের নিচে ক্লান্তির রেখা স্পষ্ট। পাশে সাজজাদ রেজা এক হাতে ফোনে স্ক্রোল করছেন, অন্য হাতে ধরা কফির কাপ। ঘরের মধ্যে এক ধরনের অনুচ্চারিত চাপা আবহ। হঠাৎই মীরা নরম গলায় বললেন, বিন্দুকনা রেডি হও, আমরা এখনই রওনা হব। গাড়িটা বের করে দিন, ছোট ভাই। এই হঠাৎ উচ্চারণে চমকে উঠল বিন্দু। রেডি হও, এখনই রওনা। মন যেন কেমন করে উঠল তার। চোখে মুখে ফ্যাকাশে ভাব ফুটে উঠল। পাশে বসে থাকা ফারুকী খানিকক্ষণ স্থির চোখে তাকিয়ে রইলেন ওর মুখের দিকে, তারপর নরম স্বরে বললেন, আমি আসলে ভাবছিলাম, ও থাকুক কদিন, আমি না হয় নিজেই দিয়ে আসবো পরে। মীরার চোখ কিঞ্চিত সরু হলো, দৃষ্টি থেমে রইল ফারুকের চোখে। কিছু বলার আগে মুহূর্তখানেক যেন নিজের মধ্যে হিসেব কষে নিলেন। তারপর দৃঢ় কণ্ঠে বললেন, না না ছোট ভাই, ওকে রেখে আমি যাব না। আপনি ভালো করেই জানেন, আমি ওকে এই অবস্থায় একা রেখে যেতে পারবো না। ফারুকী আবারও শান্ত গলায় বললেন, জানি, তবে আপনি না থাকলেও আমরা তো আছি। ঠিক তখনই দরজার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকা বিন্দু ধীরে ধীরে এগিয়ে আসে। চোখে একরাশ অস্থিরতা। সবার সামনে এসে দাঁড়ায় সে। মীরার চোখে চোখ রেখে বলে, আমি ঢাকা যাব না মা, আপনি যান। মীরা যেন বিশ্বাসই করতে পারছেন না। তুই কি বললি? আমি যেতে চাই না শহরে। আমি চাচার সাথেই থাকব। গলা কাঁপছে, কিন্তু চোখে অনড় দৃঢ়তা। সাজ্জাদ রেজা এবার ফোন নামিয়ে রেখে কপাল কুঁচকে তাকালেন। কণ্ঠে সন্দেহ, এটা কি আপনার নিজের সিদ্ধান্ত, নাকি কেউ বুঝিয়ে দিয়েছে? সামনে তো আপনার কলেজে ভর্তি হওয়ার কথা। হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? বিন্দু এক মুহূর্ত চুপ করে থেকে চোখ তুলে তাকায় তার দিকে। কি করে বলবে? শহর নয়, সেই বাড়িটাই তার গলার কাটা। অর্ণর ছায়া যেখানে প্রতিটি প্রাচীরে আঁকা। সে চোখ নামিয়ে বলল, এখানেই কোনো কলেজে ভর্তি হয়ে যাব। শহরে আর মন টানছে না। মীরার মুখটা মুহূর্তে কঠিন থেকে কোমল হয়ে আসে। চোখ নামিয়ে ফেলেন, অসহায় দৃষ্টিতে তাকান সাজ্জাদ রেজার দিকে। সাজ্জাদ রেজা তা পড়ে নিতে দেরি করেন না। দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে মৃদু স্বরে বলেন, আপনি ছাড়া আমরা দিন কাটাতে পারবো না আম্মুদারি। কিন্তু বলুন তো, মন টানছে না কেন? আমরা কি আপনাকে ভালোবাসি না? ভদ্রলোকের প্রশ্ন যেন হৃদয়ে ঢেউ তোলে। বিন্দুর চোখে জমে ওঠা জল এবার গড়াতে চায়। গলাটা শুকিয়ে আসে, তবু সে বলে, এভাবে বলবেন না। আপনি আমার জীবনে একজন অমূল্য সম্মান। কিন্তু আমি চাই একটু নিজের মতো করে থাকতে, শুধু কিছুদিন। ফারুকী এবার হালকা হেসে বলেন, ও যদি থাকতে চায়, থাকুক। আপনি ভাববেন না, আমি আছি। রুহি, সাদিরাও তো আছে। ঠিক তখনই রুহি এগিয়ে এসে বিন্দুর কাঁধে হাত রাখে। চিরচেনা নিশ্চিন্ত ভঙ্গিতে বলে, একদম ঠিক বলেছে চাচা, আমি আছি, আমরা আছি। আপনি একদম চিন্তা করো না, মীরামা। আর কিছু দিনও থাকুক না এখানে। সাজ্জাদ রেজা ঠাট্টার ভঙ্গিতে বললেন, তুমিও থেকে যাওয়ার প্ল্যান করছো নাকি? রুহি একটু হেসে মাথা নিচু করে ফেলল। মীরা গম্ভীর, কিছুক্ষণ চুপচাপ। তারপর ধীরে ধীরে বিন্দুর মাথায় হাত রেখে বললেন, এটা তোর বাবার বাড়ি, তুই যদি থাকতে চাস, থাক। তোর সিদ্ধান্তে আমি বাধা হব না। কিন্তু একটা কথা মনে রাখিস, তুই আমার দায়িত্ব ছিলি, আছিস, থাকবি। কোথাও গেলে যেন শুধু একটা ফোন করিস। আমি তোকে নিতে আসব। আচ্ছা। চোখে জল নিয়ে মৃদু হাসে বিন্দু। সাজ্জাদ রেজা এবার আর কিছু বলেন না, শুধু গাড়ির চাবিটা হাতে তুলে নেন। সাবধানে থেকো দুবোন। চলো মীরা, দেরি হয়ে যাচ্ছে। মীরা এবার উঠে দাঁড়ান। ফারুকীর দিকে তাকিয়ে অনুরোধের স্বরে বললেন, আমার মেয়ে তোকেই দেখে রাখবেন ছোট ভাই। ফারুকী মাথা ঝুঁকিয়ে বললেন, চিন্তা করবেন না, ওরা তো আমার মেয়েই। তাছাড়া অর্ণ বাবা তো আছেন। অর্ণ, ওই নামটা যেন আবার বিষময় হাওয়া বয়ে আনে মীরার হৃদয়। ভয়টাই যে সেখানে। তাকে দ্রুত অর্ণর মুখোমুখি হতে হবে। এই থাকা যে নীরব নিরাপত্তা নয়, বরং এক কঠিন যুদ্ধের শুরু। ভদ্রমহিলা বিদায়ের আগে দুই মেয়ের কপালে চুমু এঁকে দিয়ে বলেন, খেয়াল রাখবেন ওদের। গাড়ি চলে যায়। শব্দ মিলিয়ে যায় উঠোনের মাটিতে। শুধু ফেলে রেখে যায় এক চিলতে নীরবতা। কিন্তু সেই নীরবতার মাঝেও বিন্দুর মঞ্জুরে বয়ে যায় হালকা শোকের গন্ধ।
আর এক নতুন অচেনা জীবনের ডাক। বিকেলের রোদটা তখনও কড়া হয়ে ওঠেনি, তবু রোদের মধ্যে মিশেছিল এক ধরনের কোমলতা। আকাশটা ছিল নীলাভ, কিন্তু হাওয়ায় যেন ছুঁয়ে যাওয়া শোকের পরশ। রোকেয়া বেগমের স্মৃতি এখনও চারপাশে মিশে, অথচ আজ সকালের এই হাঁটাহাঁটিতে যেন সবাই নিজের মতো করে একটু হালকা হাওয়া খুঁজে নিচ্ছে। সাজ্জাদ, রেজা আর মীরা ঢাকায় ফিরে গেছেন সকালেই। বাকি সবাই, মানে অর্ণ, বিন্দু, রুহি, সাদিক, মারিদ, বৃষ্টি ও মেহেদি, নামাজ, নাস্তা, মিলাদ শেষে বেরিয়ে পড়েছে গ্রামের ধানক্ষেত হেসে হেঁটে বেড়াতে। মনি বলে, এই রাস্তা ধরে গেলেই সামনে একটা ছোট্ট নদী আছে। খুশিতে ঝলমল করে উঠল রুহির চোখ। চলো না, ওদিকেই যাই। শহরে তো এভাবে খোলা মাঠের মাঝে হাঁটার সুযোগই পায় না। সাদি দুহাত পকেট রেখে বলল। আস্তে লাফা, হাঁপানি রুগী। তারপর আবার রুহির দিকে তাকিয়ে বলল, হিল পরে কাদা রোডে হাঁটতে পারবে তো, ম্যাডাম? রুহি এক চোখ বন্ধ করে হেসে মুখটাকে দেখিয়ে বলল, পারবো না বলেই তো পাশের জনকে নিয়ে হাঁটছি। সাপোর্ট দরকার। তার চোখে মুখে এমন একশ্লেষ মিশ্র মিশ্রতা, যা শুধু সাদির কাছে পৌঁছায়। মেহেদি সবার পেছনে হাঁটছিল, কারোর সঙ্গে বেশি কথা বলছে না। তবে তার চোখ বারবারই ছুঁয়ে যাচ্ছে বিন্দুর দিকে। বিন্দু আজ হালকা হলুদ সালোয়ার কামিজ পরেছে, লম্বা চুলের বেনিটা ওড়না গলিয়ে বেরিয়ে আছে, আর এক হাত ওড়নায় গাঁথা। অর্ণের কাছাকাছি হাঁটলেও কথা বলছে না, চোখ নিচু, মুখে এক ধরনের অস্পষ্ট অস্বস্তি। মারিদ ফিস করে হেহেদিকে বলল, তোর চাহনি দেখে শেয়াল কাঁঠালের গাছে তাকালে যেভাবে কাঁঠাল পড়ে যায়, বিন্দু না আবার পড়ে যায়। মেহেদি অপ্রস্তুত হয়ে হালকা কেসে উঠে বলল, মারিদ ভাই, দয়া করে আপনার মুখটা বন্ধ থাকলেই ভালো হয়। চলো, একটা গ্রুপ ছবি তুলে ফেলি। গ্রামে এসেছি আর ছবি না তুললে কিসের ভ্রমণ? রুহির কথার সবাই লাইনে দাঁড়িয়ে গেল। অর্ণ একটু পাশে। বৃষ্টি ডাক দিল, আপনি আসছেন না, ভায়া? অর্ণ মাথা নাড়িয়ে গম্ভীর শীতল গলায় বলল, আমি থাকি, ক্যামেরায় না থাকলেও মনে থাকব। বিন্দু একবারের জন্য অর্ণর দিকে তাকালো না। হঠাৎ পাশ থেকে মুখমণি বলল, ক্যামেরা ছবি রাখে, কিন্তু মানুষ তো অনুভব মনে রাখে দুলাভাই। আপনি যদি না থাকেন, আমি মনে করব আপনি শালীদের ভয় পাচ্ছেন। দুলাভাই? চোখ বড় বড় করে ফেলল বিন্দু। অর্ণ বিবাহিত। মনি দুলাভাই কেন ডাকল? কিসের ভিত্তিতে? মনির এই কথার পর অর্ণ চুপচাপ তাকিয়ে রইল ওর দিকে। এক চিলতে বাতাস এসে চুল উড়িয়ে নিয়ে গেল বিন্দুর গালে। অর্ণর চোখ সেখানে আটকে রইল। অর্ণ চুপচাপ থেকে দূরত্ব রেখে বিন্দুর পাশে গিয়ে দাঁড়ালো। গম্ভীর মুখটায় কোনো এক্সপ্রেশন নেই। বিন্দু। হঠাৎ পরিচিত কণ্ঠস্বর শুনে থমকে গেল বিন্দু। শিমুল আপা। বিন্দু ছুটে গিয়ে ঝাপটে ধরল শিমুল আপাকে। কত শত স্মৃতি বিজড়িত দুজনের। শিমুল বিন্দুর মাথায় স্নেহের হাত রেখে বলল, কত মাস পর তোকে দেখলাম। কেমন আছিস তুই? আমি ভালোই আছি আপা। আপনি কেমন আছেন? মোটামুটি ভালো। শহরে গিয়েছিলাম ডাক্তার দেখাইতে। তার জন্যেই তো তোর দাদির মৃত্যুতে আসতে পারলাম না। ভীষণ কষ্ট পাচ্ছিলাম দাদির জন্য। বিন্দুর মুখটা মলিন হয়ে যায়, দাদির কথা মনে পড়লে সব কিছুই ফিকে হয়ে যায়। শিমুল ফের বলল, শহরের নতুন জীবন কেমন লাগছে রে বিন্দু? ওখানে সবাই তোকে ভালো পায় তো? শিমুল জানে বিন্দু শহরের শ্বশুর বাড়িতে থাকে। বিন্দু সবটা না বুঝেই বলে, তারা সবাই খুবই ভালো আপা। আমাকে খুব ভালোবাসে। শুনে খুশি হলাম। পরীক্ষা দিয়েছিলি? হ্যাঁ। ভালোই করছিস। আমি তো মনে করেছি আর পড়া লেখাই করতে পারবি না। সেদিন যেই পরিস্থিতি হলো। যাই হোক, আমার জন্য দোয়া করিস। তোর বোনের কল আলো করে নতুন অতিথি আসছে। বিন্দু খুশি হয়ে বলে, তাই নাকি? আলহামদুলিল্লাহ। দোয়া করি আপা, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক। তোর হাজবেন্ড কিন্তু অনেক হ্যান্ডসাম বিন্দু। খুব ভালোবাসে তোকে, তাই না? বাব্বা সেদিন যা করলো তোর জন্য। হাজবেন্ড? বিন্দু আকাশ থেকে পড়ল। অবাক হয়ে বলল, আমার হাজবেন্ড? কোথায় পেলেন আপা? শিমুল দূরে অর্ণকে দেখিয়ে বলল, ওই যে, মানতেই হবে এলাকার সেরা বর পেয়েছিস তুই। বিন্দু শিমুলের দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে দেখল অর্ণ, মারিদ, সাদি, অভি একসাথে দাঁড়িয়ে কথা বলছে। কপাল কুঁচকে এলো বিন্দুর। শিমুল আপা কার কথা বলছেন? নিশ্চয়ই তিনি কোথাও ভুল করছেন। বিন্দু কিছু বলার আগেই কেউ শিমুলকে ডেকে উঠল। শিমুল তড়িঘড়ি করে বিদায় নিয়ে বলল, এই যা, তোর দুলাভাইকে দাঁড় করিয়ে রেখে তোর সাথে গল্প জুড়ে দিয়েছি। আজকে আসি রে বিন্দু, আবার দেখা হবে ইনশাল্লাহ। বিন্দু কিছু বলতে গিয়েও থেমে গেল। একটা নিঃসীম সুখের মুহূর্ত,
যেখানে হাসি আছে, ব্যথাও আছে। আর সবচেয়ে বেশি আছে না বলা কথার গন্ধ। একটা গল্প প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাচ্ছে নিষিদ্ধ পথে, কিন্তু অনস্বীকার্য প্রণয়ে।